নমস্কার, গল্পওয়ালাতে আপনাদের স্বাগত। আজ আপনারা যে গল্পটি শুনবেন সেটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত হেতমগড়ের গুপ্তধন। তো চলুন গল্পটি শুরু করা যাক। মাধববাবু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তা মাধববাবুর রাগ হলেও হতে পারে, এমনিতেই তিনি রাগী মানুষ। তার উপর সাত সকালে ঘুম থেকে উঠেই তিনি দেখেন কাঁচের গ্লাসে জলে ভেজানো তার বাঁধানো দাঁত জোড়া নেই। ঘরে পড়ে বেড়ানোর হাওয়ায় চটি দুটো হাওয়া, চশমাটাও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ঘরের কোণে দড়িতে ঝোলানো গামছাখানা পর্যন্ত বেপাত্তা। পল্টনের পোষা বাঁদরটা ছাড়া এই কাজ আর কার হবে? দিনরাত খেয়ে খেয়ে আর আশকারা পেয়ে পেয়ে সেটার চেহারা হয়েছে জাম্বুবানের মতো, কাউকে বড় একটা তোয়াক্কা করে না। এর আগেও দু চারবার তার চুরিবিদ্যে ধরা পড়েছে। একেই যাতে বাঁদর, তার উপর অতিরিক্ত আদরে বধ হয়ে যাওয়ায় তার বাঁদরামির আর লেখাজোখা নেই। ইচ্ছে মতো ঘরে ঢুকে তার রেডিও চালায়, ছোটদের পড়ার টেবিলে গিয়ে খাতা বই বেগোজ করে, পেন্সিলের শীষ ভেঙে রেখে আসে, দিনের বেলায় খুটখাট সুইচ টিপে আলো জ্বালায় বা শীতকালে পাখা চালিয়ে দেয়, চৌবাচ্চা থেকে মগ দিয়ে জল তুলে যার তার গায়ে ঢেলে দিয়ে আসে। বড়বাবুর ইজি চেয়ারে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে থাকে। কেউ শাসন করতে গেলে বিশাল চেহারা নিয়ে হুফাপ করে তেড়ে আসে। বলতে কি তার ভয়ে বাড়ির সবাই কাঁটা হয়ে থাকে। একেবারে ব্রাহ্ম মুহূর্তে মাধববাবু বিছানা ছাড়েন। তারপর হরেক কাজ করতে হয় তাঁকে। বারান্দার 130টা টবে গাছে চাকরদের দিয়ে জল দেওয়ানো, পুরনো আমলের বিশাল জমিদার বাড়ির সেই জৌলুস আর এখন নেই বটে, কিন্তু বিশাল আয়তনটা এখনও আছে। আর কিছু পুরানো প্রথা এবং অভ্যাস। পিছনের দিকে একটা মস্ত হল ঘরে হরেক রকম পাখির খাঁচা। মাধববাবুর সকালে দ্বিতীয় কাজ হলো এইসব পাখিদের খাঁচায় ঠিকমতো দানা পানি দেওয়া হচ্ছে কিনা তার তদারক করা। তারপরই শুরু হয় 4-4টে গরুর দুধ দোয়ানো। সে সময়েও তাকেই সামনে থাকতে হয়। এরপর বিশাল বাগানের সর্বত্র ঘুরে ঘুরে মালিদের দিয়ে আগাছা উবড়ে ফেলা, ফুলের বেড তৈরি করা, মৌসুমি ফলের চাষ দেখা ইত্যাদি আছে। ভালো করে আলো ফোটার আগেই বাজারে লম্বা ফর্দ নিয়ে বেরিয়ে পড়তে হয়, সঙ্গে ধামা ধরা দুটো চাকর। আজ মাধববাবু কিছুই করেননি। ব্রাহ্ম মুহূর্তে উঠেই নিজের অত্যাবশ্যক জিনিসগুলো না পেয়ে তেড়ে মেরে চেঁচামেচি শুরু করলেন। বলি, একটা বাঁদরের এত আস্পর্ধা হয় কোত্থেকে? লেজওয়ালাদের বোধ হয় লজ্জা শরমের বালাই নেই। বলি, আমার বাঁধানো দাঁত তোর গুষ্টির পিন্ডি চিবোতে লাগবে রে হতচ্ছাড়া। চশমা দিয়ে কোন রামায়ণ মহাভারত পড়বি শুনি? গলায় দেওয়ার জড়ি জুটছে না বলেই বুঝি গামছাখানা নিয়ে গেছিস? ডান বা জ্ঞান নেই যে বাঁদরের, সে কোন আক্কেলে চুটি চুরি করে? ইত্যাদি ইত্যাদি। সেই চেঁচামেচি শুনে পল্টন সবার আগে চোখ রগড়াতে রগড়াতে এসে হাজির। হ্যাঁ, কি হয়েছে কাদা মামা? মাধববাবু চোখ পাকিয়ে বললেন, বড় সুখের ব্যাপার ঘটেছে ডিয়ার ভাগ্নে, বড় সুখের ব্যাপার। এমনিতেই একদিন সংসার ত্যাগ করে লোটা কম্বল নিয়ে সন্ন্যাসী হব ভেবে রেখেছিলুম, তা তোমার জাম্বুবানের জ্বালায় সেটা একটু আগে ভাগেই হতে হবে দেখছি। দাঁতের পাটি নেই, গামছা নেই, চটি নেই, চশমা নেই, তাহলে একটা লোকের আর কি থাকে বলো দিকি? লোটা কম্বল আর নেংটি ছাড়া। পল্টন মুখ কাঁচুমুচু করে মাথা চুলকোতে চুলকোতে বলে, কিন্তু ঘটোৎকচ তো এখনও শিকলে বাঁধা রয়েছে দেখে এলাম। কাল রাতে তো আমি তাকে খুলে দিইনি। মাধববাবু যাত্রাপালার ঔরঙ্গজেবের মতো হা হা করে হাসলেন খুব কিছুক্ষণ। তারপর বললেন, শিকল
গলার বকলেসে একটা সেফটি পিনের মতো ফঙ্গ বেনে হাঁসকল দিয়ে আটাতো। তা তুমি কি ভাবছো তোমার ওই হাড় বজ্জাত মহা বাঁদর সেটা খুলতে বা আটকাতে পারে না? সে কি হাওয়ায় বড় হচ্ছে, সেয়ানা হচ্ছে না? পল্টনও সেটা হাড়ে হাড়ে জানে বলে বিশেষ তর্ক করল না। বাড়ির সবাই যখন ধরেই নিয়েছে যে দুষ্কর্মটি ঘটোৎকচেরই, তখন 7 জন ঠিকে ঝিয়ের মধ্যে সবচেয়ে বয়স্কা এবং বকাবাজ হাঁড়ির মা ঘর মুছতে এসে বলল, কাদাবাবুর ঘরের দোর বন্ধ ছিল, জানলায় এত মোটা মোটা শিক, ওই গন্ধ মাদন তবে ঢুকলো কোন ফড়ক দিয়ে? এ কথায় সকলের চোখ খুলে গেল। বাস্তবিক এই অতি সত্যি কথাটি তো কেউ এতক্ষণ ভাবেনি। ঘটোৎকচ তো আর ছুঁচো ইঁদুর বা বেড়াল নয় যে জানলা দিয়ে ঢুকবে। বড়বাবু শুনে বললেন, মাধবের মাথাটাই গেছে। মাধববাবুই শুধু এর প্রত্যুত্তরে বলতে লাগলেন, ফোকর থাক বা না থাক, এ কাজ ঘটোৎকচ ছাড়া আর কারো হতেই পারে না। যেমন করেই হোক সে রাতে ঘরে ঢুকেছিল। বড়বাবু শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কিন্তু ঢুকলো কেমন করে সেটা তো বলবে। মাধববাবু মরিয়া হয়ে বললেন, রাতের বেলা আমার তো তেমন ঘুম ভালো হয় না, 4 বার উঠি, পায়চারি করি, তামাক বা জল খাই, তারই কোন ফাঁকে ঢুকেছিল। কিন্তু মাধববাবুর কথাটা কেউ তেমন বিশ্বাস করল না। এবাড়ির বুড়ো দারোয়ান টাইপজি সাপ সাপ বলে দিল, মাধুবাবু কোনোদিন রাতে ওঠেন না, রাতভর তার নাকের ডাকে পাড়ার লোকের অসুবিধে হয়, চোর ডাকু সব তফাতে থাকে। মাধববাবু এইসব কথায় অল্প স্বল্প রেগে যাচ্ছিলেন, তবে তখনও একদম রেগে টং হয়ে যাননি। টাইপজির কথার জবাবে বললেন, আমার ছেলেবেলা থেকেই ঘুমের মধ্যে হেঁটে বেড়ানোর অভ্যাস আছে। এখন আবছা মনে পড়ছে কাল রাতেও আমি খানিকক্ষণ স্লিপিং ওয়াকিং করছিলাম, যেন দরজা খুলে বারান্দায় এসেও হাঁটাহাঁটি করেছি। এই সব কথা বলতে বলতে মাধববাবু টের পাচ্ছিলেন যে তিনি খুবই রেগে যাচ্ছেন, আর কথা চালাচালি হলে এবার তার ভিতরে রাগের বোমাটা ফাটবে। তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন তার মাথার ভিতরে ঠিক ব্রহ্মতালুতে বোমাটা বসানো রয়েছে। বোমার পোলতে আগুন দেওয়া হয়ে গেছে। বিড়বিড় করে পুড়তে পুড়তে পোলতেটা ছোট হয়ে এসে বোমার গায়ে প্রায় লাগে লাগে। ঠিক এই সময়ে অক্ষয় খাজাঞ্চি এসে বলল, রহিম শেখ পাতুগড়ের আম বাগানটা কিনবে বলে বায়না দিতে এসেছে। ব্যাস, বোমাটা ফাটল দ্রাম করে। সবাইকে চমকে দিয়ে ধমকে ওঠেন মাধববাবু, ইয়ার কি পেয়েছো, মস্করা পেয়েছো সবাই? জানো মাধব চৌধুরী ভালো থাকলে গঙ্গা জল আর রাগলে মুচির কুকুর। রোগা ভোগা অক্ষয় খাজাঞ্চি ভয় পেয়ে 3 হাত পিছিয়ে চৌকাটের ওপাশে গিয়ে দাঁড়ালো। টাইপজি তার মোটা গোঁফ চোমড়া ছিল, আটকে ওঠায় একদিকের গোঁফ আঙুলের টানে ঝুলে পড়ে চিনেম্যানের গোঁফ হয়ে গেল। হাঁড়ির মা ঘর মোছার ন্যাতা দিয়ে ভুল করে নিজের মুখ মুছে ফেলল। বড়বাবুর ইজিচে হঠাৎ একটা দোল খেয়ে গেল জোরে। পল্টনের মুখ এমনভাবে হাঁ হয়েছিল যে একটা বলতা ভুল করে ঢুকে পড়ল তার ভিতরে, আর পল্টনও ভুল করে কোঁত করে গিলে ফেললো সেটাকে। বাড়ির আরও লোকজন সবে দৌড়ে এসে ভিড় করলো চারধারে। মাধববাবু চেঁচাতে লাগলেন, জানো আমার দুটো দোনলা বন্দুক আছে। সরস্বতীর চরে গায়েব হওয়া বসতবাটি খুঁজে পেলে এখনও আমি 4-5 লাখ মোহরের মালিক, তা মনে আছে তো? হিসেব করে কথা খাও না, এত অস্পর্ধা তোমাদের। অক্ষয় খাজাঞ্চি বাইরে থেকে মৃদু স্বরে বলল, আগে কথাটা হচ্ছিল পাতুগড়ের আম বাগানটা নিয়ে, বৃকদরের কথা বলিনি আগে। অক্ষয় খাজাঞ্চি বহুদিন ধরেই ঘটোৎকচকে ভুল করে বৃকদর বলে আসছেন। বহুবার তার ভুল ধরিয়ে দেওয়া হয়েছে।
তবু মনে রাখতে পারেন না। মাধববাবু হুঙ্কার দিয়ে উঠলেন, চালাকিরা জায়গা পেলে না, তোমাদের সব চালাকি আমি জানি। এই মুহূর্তেই আমি এ বাড়ি ছেড়ে চললাম। যেখানে মানুষ আত্মসম্মান নিয়ে থাকতে পারে না, সেখানে থাকার চেয়ে জঙ্গলে থাকা ভালো। আর শোনো অক্ষয়, তোমাকে এই শেষবারের মতো বলে যাচ্ছি, দ্বিতীয় পাণ্ডব বৃকোদরের সঙ্গে কখনো ঘটোৎকচকে গুলিয়ে ফেলো না, তাতে বৃকোদরের অপমান। ঘটোৎকচ তার ছেলে ছিল বটে, কিন্তু তার মা ছিল রাক্ষসী। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটোৎকচকে স্যাক্রিফাইস করতে কারো বাঁধেনি। তোমাদের ওই নোংরা পাজি চোর হাবাটে ঘটোৎকচকেও তোমরা স্যাক্রিফাইস করে দাও, তাতে সকলেরই মঙ্গল। নইলে আর একটা কুরুক্ষেত্র লাগলো বলে। এই শেষ কথা উচ্চারণ করে মাধববাবু তার দুটো পুরনো দোনলা বন্দুকের বাক্স, শতরঞ্জিতে বাঁধা বিছানা আর একটি টিনের তোরঙ্গ নিয়ে বেরিয়ে পড়লেন। এমনকি নিজের দিদির সঙ্গে পর্যন্ত দেখা করলেন না। দেউড়িতে বড়বাবু, পল্টন, অক্ষয় খাজাঞ্চি, তায়েবজি সমেত বাড়ির বহু লোক তার গৃহত্যাগ রোধ করতে দাঁড়িয়েছিল, কিন্তু কারো কথায় কর্ণপাত করার লোক তিনি নন। এর আগে আর না হোক 50 বার তিনি গৃহত্যাগ করেছেন। এই ব্যাপারে তাকে খুবই দক্ষ বলতে হবে। তাই তাকে ফেরানো যাবে না জেনে বড়বাবু একটা মোষের গাড়ির বন্দোবস্ত পর্যন্ত রেখেছেন। বাইরে বেরিয়ে মাধববাবু তার মালপত্র নিয়ে সোজা গিয়ে গাড়িতে চেপে বসলেন। সরস্বতী নদীর ধারে লাতনপুরে মাধববাবুর এক খুনখুনে বুড়ি পিসি থাকতেন। তিনি চেনা লোককেও চিনতে পারেন না, চোখে দেখতে পান না, কানেও শোনেন না। সারাদিন আপন মনে বকবক করতে করতে ঘরের হাজারো কাজ করে বেড়ান। তার ছেলেপুলে আর নাতি নাতনি নিয়ে বিশাল সংসার। মাধববাবু রাগ করে ঘর ছাড়লে এই বাড়িতেই এসে ওঠেন। আজও উঠলেন। মাধববাবু যেখানেই যান সেখানেই একটা হইচই পড়ে যায়। তিনি দারুণ গল্প বলতে পারেন, এঁটেল মাটি দিয়ে চমৎকার পুতুল গড়তে পারেন, গান বাজনা করতে পারেন। তাই তাকে দেখেই বাড়ির কাচ্চা বাচ্চাদের কিছু দৌড়ে এসে গাড়ির গায়ে ঝুলতে শুরু করলো। কেউ কোলে ফিটে চড়ে বসলো। আবার একটু বড় যারা, তারা দৌড়ে গেল মাধববাবুর পিসিকে খবর দিতে। বাইরের ঘরে মাধববাবু জমিয়ে বসেছেন। বাচ্চারা তার বন্দুকের বাক্স, তোরঙ্গ আর বিছানা টেনা হ্যাচড়া করে খুলবার চেষ্টা করছে। বাড়ির এক বউ এসে বাতাস দিচ্ছে। এক বউ জলের গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। পিস্তুত ভাইরা এসে খোঁজ খবর নিচ্ছে। এমন সময় কোল কুঁজো হয়ে ঘরে ঢুকে পিসি তাকে দেখে চেঁচিয়ে বলল, অচেনা লোক ঘরে ঢুকতে দিয়েছিস? চোর ছাতর নয় তো? দেখিস আবার বাসন কোসন কাপড় চোপড় পোটলা বেঁধে না শটকান দেয়। এর মুখ চোখ দেখে তো ভালো লোক মনে হচ্ছে না। কাদা ছেনে পুতুল গড়েন বলেই মাধববাবুর ডাকনাম কাদা। পিসির বড় ছেলে গদাই দৌড়ে গিয়ে মায়ের মুখে হাত চাপা দিয়ে কানে কানে বলে, অচেনা লোক কি গো, কাদা দাদা যে। পিসি তা বুঝল না, তবে একগাল হেসে ছেলের দিকে চেয়ে বলল, তুমিও বুঝি ওই লোকটার সঙ্গে এলে? দেখো বাবু, আর চুরি টুরি করো না, থাকো, ঘরের কাজকর্ম করো, খাবে দাবে, মাইনে পাবে। বলে পিসি চলে গেল। নে খেয়ে ঘুমিয়ে বিকেলের দিকে একটা বন্দুক বগল দাবা করে মাধববাবু নিজেদের হারানো বসত বাটির খোঁজে বেরিয়ে পড়লেন। রাগ হলেই মাধববাবু এই বাতিকটা মাথায় চাড়া দিয়ে ওঠে। সত্যি বলতে কি, মাধববাবুর পিতৃপিতামহের অবস্থা ছিল বিরাট। সরস্বতী নদীর ওধারে হেতমগড়ে প্রায় 150 বিঘা জমি ঘিরে ছিল তাদের বাড়ির সীমানা। মাঝখানে প্রাসাদের মতো বাড়ি, ফোয়ারা, আস্তাবল, জুড়ি গাড়ি, গোলাপ বাগিচা, পদ্মের পুকুর। সরস্বতীর খাত বদল হওয়ায় নদীর ভাঙনে সব ভেসে গেছে। এখন সে বাড়ির চিহ্ন নেই। এমনকি বাড়িটা কোন জায়গায় ছিল তারও হদিশ কেউ দিতে পারে না। সরস্বতীর ওপারে এখন বিশাল ঘন জঙ্গল, সাপ খোপের আড্ডা, বুনো জন্তুর আস্তানা,
তবু মাঝে মাঝে মাধববাবু সেই বাড়িটা খুঁজতে বেরিয়ে পড়েন। নদীর এধারে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাধববাবু নিজের রাগের কথা ভাবছিলেন, আর মাঝে মাঝে নদীর ওধারে ঘন জঙ্গলের দিকে চেয়ে দেখছিলেন। মধ্যে মধ্যে হেসেও ফেলছিলেন আপন মনে। জমিদারি রক্তে রাগ থাকাটা এমনিতেই স্বাভাবিক, কিন্তু রহিম শেখের আমবাগান কেনার কথায় হঠাৎ মাথার মধ্যে বেকায়দায় বোমাটা ফেটে যাওয়াতে এখন তার একটু লজ্জা লজ্জা করছে। কোথায় ঘটোৎকচ আর কোথায় রহিম শেখ? মাধববাবুর বাঁধানো দাঁতের কথা শুনে কেউ তাকে বুড়ো ভাবলে ভুল হবে। বলতে কি, মাধববাবু রীতিমতো যুবক মানুষ, বয়স 32-33 হবে। বছর 5-7 আগে বিজয়পুরের জমিদারের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু সে বিয়েটাতেই যত ভণ্ডুল লেগেছিল। বিয়ের পর দিন সকালে শালিরা আদর করে এক থালা নারকেল নাড়ু এনে দিল। বলল, সব কটা খেতে পারলে বুঝবো জামাইবাবু আমাদের বাহাদুর। শালিরা জামাইবাবুকে নানা কায়দায় জব্দ করে জেনেও অকুত ভয়ে মাধববাবু ঠিক করলেন এদের কাছে হার মানা চলবে না। প্রথম নাড়ুটায় কামড় দিয়েই দেখলেন ভিতরে গোটা সুপুরি রয়েছে, কিন্তু এখন আর ফেরার উপায় নেই। দাঁতের জোর ছিল খুব, তাই খটাস মটাস শব্দে সুপুরি শুদ্ধ সেই নারকেল নাড়ু চিবোতে লাগলেন। গোটা 5 খেতে পেরেছিলেন বোধহয়, কিন্তু তা করতে অর্ধেক দাঁতের চলটা উঠে গেল। কিছু নড়ল, কিছু ভাঙল। রাগ করে সেই যে শ্বশুরবাড়ি থেকে এক বস্ত্রে চলে এলেন, আর কোনোদিন ওমুখও হননি। দাঁতগুলো কয়েকদিনের মধ্যেই তুলে বাঁধিয়ে নিতে হলো, কিন্তু যুবক হলেও বাঁধানো দাঁতগুলোর অভাবে ফোকলা মুখে এখন তাকে রীতিমতো বুড়ো দেখাচ্ছে। কিন্তু তিনি যে বুড়ো নন সেইটা লোকের কাছে প্রমাণ করার জন্য বুক চিতিয়ে চওড়া ছাতি ফুলিয়ে খুব দৃঢ় পদক্ষেপে হাঁটছিলেন তিনি। তবে তার দরকার ছিল না। নদীর ধারে একটা লোককে বন্দুক হাতে চলাফেরা করতে দেখে লোকজন ভয়ে এমনিতে তফাৎ থাকছিল। বড় বাঁধের ধারে হাই স্কুলের মাঠে আজ ফাইনাল ফুটবল ম্যাচ। দারুণ ভিড় চারদিকে। সেই ভিড়ে ছুঁচ গলবার উপায় নেই। লাতনপুর হাই স্কুলের সঙ্গে হেতমগড় বিদ্যাপীঠের খেলা দেখেই মাধববাবুর রক্তটা ঝাঁ করে গরম হয়ে গেল। নিজে তিনি একসময় দুর্দান্ত ফুটবল খেলোয়াড় ছিলেন, কিন্তু সেই জন্য নয়, আসলে হেতমগড় নামটাই তার রক্তে আগুন ধরিয়ে দিলে। সেই হেতমগড় আজ আর নেই। সরস্বতীর বাণে পুরানো হেতমগড় ভেসে গিয়ে আবার নতুন করে হেতমগড়ের পত্তন হয়েছে। তবু হেতমগড় নামটাই যথেষ্ট। এই হেতমগড় বিদ্যাপীঠেই তিনি পড়তেন। তাঁর আমলে বিদ্যাপীঠ কখনো হারেন। মাধববাবু ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দেখেন এমনই ঠাসা ভিড় যে লোকগুলোকে যেন আটা দিয়ে ওর গায়ে জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু মাধববাবুর ধৈর্য কম। ঝাঁ করে বন্দুকের নলটা ভিড়ের ভিতর সে দিয়ে হুঙ্কার ছাড়লেন, রাস্তা না দিলে গুলি চালাবো কিন্তু ঠিক সেই মুহূর্তেই লাতনপুর হেমগড়কে 3 নম্বর গোলটা দেওয়ায় মাঠে এমন চেঁচামেচি উঠল যে মাধববাবুর গলার স্বর কারো কানে পৌঁছালো না। তবে লোকগুলো উল্লাসের চোটে বেহেড হয়ে নাচতে শুরু করায় মাধববাবুর একটা সুবিধে হয়ে গেল। লোকে যেমন 2 হাতে গাছ ফাঁক করে পাট খেতে ঢোকে, তিনিও তেমনি নৃত্যরত লোকগুলোকে বন্দুকের কুঁদো আর হাত দিয়ে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়লেন এবং একেবারে সামনের সারিতে চলে এলেন। মাধববাবু যে বেআইনিভাবে ঢুকছেন সেটা সামনের সারির লোকেরা কতকটা বুঝলেও তাঁর হাতে বন্দুক দেখে কেউ কিছু বলতে সাহস পেল না। 3 গোল খেয়ে হাফ টাইমের আগেই হেতমগড় হেদিয়ে পড়েছে। প্লেয়াররা যেন সব কোমর সমান জল ভেঙে হাঁটছে, এমন করুণ অবস্থা। পরিস্থিতি দেখে মনে হচ্ছে অন্তত 8 ডজন গোল খাবেই। ভবতারিণী স্মৃতি শিল্ড বলতে গেলে লাতনপুরের পকেটে। মাধববাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস ছি রাম রাম
দূর দূর, ঘেন্না ঘেন্না, লজ্জা লজ্জা করতে লাগলেন। হেতমগড় হাফ টাইমের আগে আর গোল খেলো না ভাগ্যক্রমে। তবে বাঁশি বাজতেই হেতমগড়ের সব প্লেয়ার মাঠের উপর টান টান হয়ে শুয়ে ঘাসে মুখ লুকোলো। মাধববাবু আর থাকতে পারলেন না। হেতমগড়ের গৌরব রবি অস্ত যায় দেখে তিনি বন্দুক বগলে চেপে লম্বা লম্বা পা ফেলে মাঠে নেমে পড়লেন। দৃশ্যটা দেখে চারিদিকে একটা বিকট চেঁচামেচি শুরু হলো, কিন্তু মাধববাবু গ্রাহ্য করলেন না। প্লেয়াররা মাঠের ঘাসে শুয়ে দম নিচ্ছে, সকলেরই চোখ বোঝা, খানিক লজ্জায় খানিক ক্লান্তিতে। তাদের গেম স্যার প্রিয়ংবদবাবু পিঞ্জরাবদ্ধ বাঘের মতো পায়চারি করতে করতে গাধা, উল্লুক, বেতো ঘোড়া, ম্যালেরিয়া রুগী, বার্লিখোর এইসব বলে বকাবকি করছেন। এই সময় মাধববাবু গিয়ে প্রিয়ংবদবাবুর সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে বললেন, আমাকে চিনতে পারছো প্রিয়? প্রিয়ংবদ চিনতে পারলেন। একসময়ে হেতমগড় বিদ্যাপীঠে একসঙ্গে পড়তেন। প্রিয়ংবদ ছিলেন লেফট আউট আর মাধব ছিলেন রাইট আউট। ভ্রু কুঁচকে কিছুক্ষণ চেয়ে থেকে প্রিয়ংবদ বললেন, তুমি? তা কি খবর? মুখখানা ফোকলা কেন? হাতে বন্দুক কেন? মাধবের মাথায় আবার একটা রাগের বোমা ফাটবার জন্য অপেক্ষা করছে। পোলতের আগুন বোমার গায়ে লাগে লাগে। তবু যথাসাধ্য অমায়িক হেসে মাধব বললেন, বন্দুক দেখে ভয় পেলে নাকি প্রিয়? ছ্যা ছ্যা, তোমাকে যে বেশ সাহসী লোক বলে জানতাম। তা বলতে নেই, প্রিয়ংবদবাবু একটু ভয় পেয়েছিলেন ঠিকই, মাধবের ধাত তিনি ভালোই জানেন। মাধবের ঠাকুরদা রাগ হলে বন্দুক, পিস্তল, তরোয়াল তো বের করতেনই, তার উপর আবার নিজের মাথার চুল দু হাতে টেনে ছিঁড়তেন। তাই অল্প বয়সেই মাথায় টাক পড়ে গেল। বলতে কি, সেই রাগ আর টাকই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। টাক পড়ার পর একবার রেগে গিয়ে যখন মাথার চুল ছিঁড়তে গিয়ে দেখলেন যে চুল আর একটাও অবশিষ্ট নেই, তখন নিজের টাকের ওপর রেগে গিয়ে দমাস দমাস করে দেয়ালে মাথা ঠুকতে ঠুকতে খুলিটাই ফেটে গেল। মাধবের বাবা ছিলেন সাধু প্রকৃতির লোক, তা বলে রাগ তাঁরও কম ছিল না। রেগে গিয়ে পাছে মানুষ খুন করে বসেন সেই ভয়ে প্রায় সময়ই তিনি রেগে গেলে খুব লম্বা কোনো নারকেল বা তাল গাছে উঠে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। কিন্তু এত ঘন ঘন তার রাগ হতো যে একটা জীবন তার প্রায় গাছের উপরই বসে থেকেই কেটে গেছে। সেই রক্তই মাধবের ধমনীতে বইছে, সুতরাং ভয়েরই কথা। তাই প্রিয়ংবদ কাঁচুমাচু হয়ে বললেন, সারা বছর ধরে এত করে খেলা শেখালাম, কিন্তু ছেলেগুলো একবারে শেষ সময়টায় ভরাডুবি ঘটাবে কে জানতো। মাধব খুব মিষ্টি করে বললেন, সে তো ঠিকই, কিন্তু তা বলে হেতমগড়ের ইজ্জত তো ভেসে যেতে পারে না। হেতমগড় জায়গাটা ভেসে যেতে পারে, কিন্তু ইজ্জত নয়। এই বলে মাধব হঠাৎ বিকট হুঙ্কার ছেড়ে বললেন, বুঝলে? প্রিয়ংবদ চমকে 3 হাত শূন্যে উঠে আবার পড়লেন। হিতমগড়ের খেলোয়াড়রা শোয়া অবস্থা থেকে ভিড়মি খেয়ে দাঁড়িয়ে গেল। মাধববাবু নিজের ব্যক্তিত্বের জোর এবং তেজ দেখে একটু খুশিই হলেন। ম্যাজিস্ট্রেট সাহেব স্বয়ং প্রাইজ দিতে মাঠে এসেছেন, সুতরাং প্রচুর পুলিশ আর পাহারার ব্যবস্থাও মাঠে ছিল। মাধবকে বন্দুক হাতে মাঠে নেমে গুন্ডামি করতে দেখে সেই সব পুলিশ চারদিক থেকে খুব সতর্কভাবে ঘিরে ধরে ক্রমে বৃত্তটা ছোট করে আনছিল। মাধববাবু রাগের মাথায় অতটা লক্ষ্য করেননি। হঠাৎ 3-4টে মুষ্ক জোয়ান তার উপর লাফিয়ে পড়ে হাত পা ধরে ফেলায় তিনি ভারী হতভম্ব হয়ে গেলেন। বললেন, এগিয়ে। পুলিশ ইন্সপেক্টর এগিয়ে এসে বললেন, প্রকাশ্য জায়গায় ফায়ার আর্মস নিয়ে গুন্ডামি করার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। মাধববাবুর
মাথার মধ্যে বোমার পোলতের আগুনটা হঠাৎ নিভে গেল। বলতে নেই, দুনিয়ায় একমাত্র পুলিশকেই তার যত ভয়। মাথা নিচু করে পুলিশে ঘেরাও মাধববাবু মাঠ ছেড়ে চলে গেলেন। মাঠের দক্ষিণ কোণ থেকে পুরো ব্যাপারটাই পল্টন আর ঘটোৎকচ লক্ষ্য করছিল। ঘটোৎকচের মেজাজ ভালোই আছে। গোটা 10 কলা আর গোটা 30 জামরুল খাওয়ার পর সে এখন পোয়াটাক বাদাম ভাজা নিয়ে খুব ব্যস্ত। বাদাম ভাজা পল্টনের জামার পকেটে, সুতরাং ঘটোৎকচকে সেটা চুরি করে খেতে হচ্ছে। কিন্তু মাঠে মাধববাবুর পরিণতি দেখে পল্টন এমন হাঁ হয়ে গেছে যে পকেটমারির ঘটনাটা টেরই পায়নি। হঠাৎ সে একটা শ্বাস ছেড়ে বলল, কাদামামাকে ধরে নিয়ে গেল যে রে ঘটোৎ। হেতমগড় যে কাদামামার কত গর্বের বস্তু সেটা সবাই জানে। হেতমগড় হেরে যাচ্ছিল বলেই উনি মাঠে নেমে হম্বিতম্বি করছিলেন বটে, কিন্তু সেটা যে কাউকে খুন করার জন্য নয় এ তো বাচ্চাদেরও বোঝাবার কথা। তবে কিনা মাধববাবুকে চেনেনি বা কজন? না চিনলে লোকে বুঝবেও না। রেফারি বাঁশি বাজাচ্ছে, খেলা আবার শুরু হলো বলে। পল্টন নিঃশব্দে ঘটোৎকচের গলার বকলেস থেকে শিকলের আংটা খুলে নিয়ে কানে কানে কী যেন শিখিয়ে দিল। এদিকে সেন্টার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই লাতনপুরের ফরওয়ার্ডরা বল ধরে ব্যগ্র বিক্রমে হেতমগড়ের গোলে হানা দিল। রাইট উইং থেকে বল চমৎকারভাবে ব্যাক সেন্টার হয়েছে। রাইট ইন বলে ধরেই থ্রু করে বলটা এগিয়ে দিল। একেবারে রসগোল্লার মতো সহজ বল, পা ছোঁয়ালি গোল। তা পা প্রায় ছুঁয়ে ফেলেছিল লাতনপুরের লেফট ইন, কিন্তু মুশকিল হলো বলটা নাগাল না পেয়ে। দিব্যি সুন্দর বলটা একটু ধীর গতিতে গড়িয়ে যাচ্ছিল সামনে। লেফট ইন ছুটে গিয়ে পজিশন নিয়ে শট করতে পাও তুলেছে। ঠিক এই সময়ে একটা অতিকায় বানর কোত্থেকে এসে বলটাকে কোলে তুলে এক লাফে গোলপোস্টের উপরে উঠে গেল। তারপর লেফট ইনকে মুখ ভেঙচে বলটা মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে তরতর করে নেমে পালিয়ে গেল। মাঠে কেউ কেউ প্রচণ্ড হাসিতে ফেটে পড়ল, কেউ রাগে গড়গড় করতে লাগলো, কেউ বলল, ধর ওটাকে ধর। রেফারি বাঁশি বাজিয়ে সবাইকে জড়ো করে বললেন, এটা একটা ন্যাচারাল ডিস্টারবেন্স, সুতরাং ড্রপ দিয়ে খেলা শুরু হোক। লাতনপুর গোল দিতে না পেরে হতাশ। হেতমগড় চতুর্থ গোলের হাত থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়ায় বেশ চাঙ্গা। ফলে ড্রপ দেওয়ার পর হেতমগড়ের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টায় লাতনপুরের সীমানার মধ্যে বল নিয়ে ঢুকে পড়ল। অবশ্য গোল হওয়ার মতো পরিস্থিতি ছিল না, তবু হেতমগড়ের রাইট উইং মরিয়া হয়ে লাতনপুরের গোলে একটা অত্যন্ত দুর্বল শট নিয়েছিল। শটটা এতই দুর্বল যে গোলের দিকে যাওয়ার আগে দুবার মাটিতে ড্রপ খেল। লাতনপুরের ব্যাকরা ভাবল গোলকিপারই বলটা ধরুক, তাই নিজেরা আর গা ঘামালো না। গোলকিপার নিশ্চিন্ত মনে বলটা ধরার জন্য এগিয়েও এসেছিল। এই সময়ে হঠাৎ গোলপোস্টের মাথা থেকে ঘটোৎকচ বিকট একটা হুপ দিল, তারপর দাঁড়িয়ে প্রচণ্ড অঙ্গভঙ্গি করে নাচ জুড়ে দিল। সেই সঙ্গে কুক কুক করে বাদুড়ে গান। গোলকিপার একটা বাচ্চা দুধের ছেলে, বাঁদরের এই বীভৎস নাচ দেখে সে এমনই ঘাবড়ে গেল যে বলটার কথা তার মনেই রইল না। বলটা তার সামনেই ড্রপ খেয়ে তার হাত ছুঁয়ে প্রায় বগলের তলা দিয়ে খুব অনিচ্ছের সঙ্গে গোলে গিয়ে ঢুকে গেল। রেফারি গোলের বাঁশি বাজালেন। লাতনপুর প্রতিবাদ জানালে রেফারি বললেন, বাঁদরটা চেঁচিয়েছে বটে, নাচও দেখিয়েছে, কিন্তু সে তো দর্শকরাও হামেশাই দেখায়, সুতরাং ওতে আইনভঙ্গ হয় না। সুতরাং হাফ টাইমের পর 5 মিনিটের মধ্যেই ফল দাঁড়ালো 3-1। মাঠে এমন হইচই পড়ে গেল যে কান পাতা দায়। গোল খেয়ে যেমন একটু বমকে গেল লাতনপুর, গোল দিয়ে তেমনি চুমকে উঠল হেতমগড়। সুতরাং খেলাটা আর একতরফা রইল না।
লাতনপুরের বিখ্যাত হাফব্যাক ফটিক বল ধরে হরিণের মতো দৌড়ে লেফটিনকে বল বাড়ালো একবার। লেফটিন নিখুঁত একটা ভলি গোলে মেরে দিল। হেতমগড়ের গোলকিপার মাটিতে পড়ে আছে, বল জালে ঢুকছে। ঠিক এই সময় আবার বাঁদুড়ে কাণ্ড। ঘটোৎকচ ঝুপ করে যেন আকাশ থেকে দৈব বাঁদরের মতো নামলো এবং বলটা পট করে ধরে আবার গোল পোস্টে উঠে গেল। লাতনপুর তীব্র প্রতিবাদ জানিয়ে গোলের দাবি করতে লাগলো, কিন্তু রেফারি কঠিন স্বরে বললেন, গোলে বল না ঢুকলে গোল দেওয়ার কোনো আইন নেই। সুতরাং আবার ড্রপ দিয়ে খেলা শুরু হলো। হেতমগড়ের খেলুড়েরা দারুণ উৎসাহের চোটে বল লেনদেন করতে করতে ঢুকে পড়ল লাতনপুরের এলাকায়। লাতনপুরের গোলকিপার থেকে শুরু করে সব খেলুড়েই বাঁদর আতঙ্কে কণ্টকিত। তারা এই সময় বাঁদরের হস্তক্ষেপ আশঙ্কা করে চারিদিক চাইছে। সকলেরই দোনামোনা ভাব, বাঁদরটা কখন কোন দিক থেকে হানা দেয়। আর এই দোনামোনার ফলেই হিতমগড়ের রাইট লিঙ্কম্যান ষষ্ঠীচরণ মনের সুখে একখানা ফাঁকা জমি ধরে এগিয়ে গিয়ে গুপ করে জোরালো শটে গোল দিল। ফল 3-2। সেকেন্ড হাফের 15 মিনিটের মধ্যেই খেলার হাওয়া উল্টো দিকে বইতে থাকে। হেতমগড় বুঝতে পেরেছে স্বয়ং সৌভাগ্যই আজ বাঁদরের রূপ ধরে এসে তাদের পক্ষ নিয়েছে, আর লাতনপুর ভুগছে বাঁদরের আতঙ্কে। সুতরাং দ্বিতীয় গোলটার 5 মিনিটের মধ্যেই ষষ্ঠীচরণ আবার এগোলো এবং বল পাস করলো রাইট উইংকে। রাইট উইং বল ধরে ধুনুকের মতো বাঁকা পথে ছুটতে লাগলো হরিণের মতো। ওদিকে গোলপোস্টের মাথায় ঘটোৎকচ উঠে বসে আছে এবং গোলকিপারের নাকের ডগায় নিজের লম্বা লেজটা নামিয়ে দিয়ে খণ্ডত্ব দেখাচ্ছে। লাতনপুরের গেম স্যার জয়পতাকাবাবু একটা পোল ভল্টের বাঁশ নিয়ে বাঁদরটাকে তাড়া করতে দৌড়েচ্ছেন। রাগী ও রাজভারী জয়পতাকা স্যারকে বাঁশ নিয়ে দৌড়াতে দেখে লাতনপুরের খেলোয়াড়রা হাঁ করে দাঁড়িয়ে রইল। সেই ফাঁকে রাইট উইং খুব সহজেই গোলে বল ঢুকিয়ে ফল 3-3 দাঁড় করিয়ে দিল। রেফারি বাঁশি বাজানোর পর লাতনপুরের খেলোয়াড়রা অবাক হয়ে দেখল তারা আর একটা গোল খেয়ে গেছে। জয়পতাকা স্যার অবশ্য ঘটোৎকচকে বাঁশ পেটা করতে ব্যর্থ হলেন, কারণ ঘটোৎকচ হঠাৎ একটা ডিগবাজি খেয়ে নেমে জয়পতাকাবাবুর ধুতির কাছা একটানে খুলে ফেলে হাতের বাঁশটা কেড়ে নিয়ে দৌড়। চারদিকে প্রচণ্ড চেঁচামেচি হাসাহাসি পড়ে যাওয়ায় রাজভারী ও রাগী জয়পতাকা স্যার নিজের কাছা আটকাতে আটকাতে চেঁচিয়ে বলতে লাগলেন, ডিসিপ্লিন ডিসিপ্লিন। খেলা আবার শুরু হলো বটে, কিন্তু লাতনপুরের ততক্ষণে সব উৎসাহ নিভে গেছে, দমও ফুরিয়ে এসেছে। খেলায় তারা মনোযোগই দিতে পারল না। সুতরাং ঘটোৎকচ আর হানা না দেওয়া সত্ত্বেও হেতমগড় গুনে গুনে আরও 2টো গোল দিল লাতনপুরকে। হেতমগড়ের ক্যাপ্টেনের হাতে ভবতারিণী স্মৃতিশিল্ড তুলে দিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, পশু পাখি যে মানুষের কত উপকারে লাগে তা বলে শেষ করা যায় না। পশু পাখির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। এরপর লাতনপুরের ক্যাপ্টেনের হাতে রানার্স আপের পুরস্কার তুলে দিয়ে তিনি বললেন, কিছু কিছু পশু পাখি যে মানুষের কত অপকার সাধন করে তার হিসেব নেই। এই সব অপকারী পশু পাখির হাত থেকে মানুষকে রক্ষা করাটা আমাদের প্রাথমিক কর্তব্য হিসেবে নিতে হবে। দুরকম কথাতেই দর্শক ও শ্রোতারা খুব হাততালি দিল। ওদিকে থানার লক আপে 4টে চোরের সঙ্গে এক কুটুরিতে আবদ্ধ মাধববাবু এত সব খবর জানেন না। দেয়ালে ঠেস দিয়ে চোখ বুজে বসে আছেন আর হেতমগড়ের হেরে যাওয়ার কথা ভাবছেন। বিকেলে চা খাওয়ার অভ্যাস, কিন্তু লক আপে চা জোটেনি বলে মাথাটা টিপটিপ করছে। বাঁধানো দাঁত, গামছা ও চটির শোকও উতলে উঠেছে বুকের মধ্যে। সেই সঙ্গে পৈতৃক মোহরের কথাও ভেবে দীর্ঘশ্বাস ছাড়ছেন। এমন সময়ে 4 জন চোরের মধ্যে একজন একটু সাহস করে বলল, হেতমগড়ের কুমার বাহাদুর না? মাধববাবু চোখ খুললেন। এতক্ষণ লজ্জায় তিনি 4টে লোকের দিকে ভালো করে তাকিয়েও দেখেননি। এখন দেখলেন 4 জনের মধ্যে যে লোকটা সবচেয়ে বুড়ো সেই পাকা চুল আর পাকা দাড়িওয়ালা লোকটা জুলজুল করে তাঁর দিকে চেয়ে আছে।
মাধববাবু খানিকক্ষণ লোকটার দিকে চেয়ে ম্লান একটু হেসে বললেন, তুমি বনমালী? তাই বলো। বনমালী ছিল হেতমগড়ে মাধবদের বাড়ির মালী। দারুণ সুন্দর সব ফুল ফোটাতে আর ফল ফলাতে তার জুড়ি ছিল না। তবে যাকে বলে ক্লিপ্টোম্যানিয়াক, বনমালী ছিল তাই। চুরি করা ছিল তার মজ্জাগত কু অভ্যাস। চুরি করতে না পারলে তার পেট ফাঁপত, আইঢাই হতো, রাতে ঘুমোতে পারতো না ভালো করে। সোনাদানাই হোক বা সেফটি পিন, নসির কৌটো, কাঁচের চুড়ি, যাই হোক, কিছু না কিছু তাকে চুরি করতেই হবে। চুরি করে বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা ছিল না, কেবল জিনিসগুলো নিয়ে নিজের ঘরে লুকিয়ে রেখে দিত। তাই বনমালীর চুরিবিদদের জন্য তাকে কেউ খারাপ চোখে দেখত না। এমনকি যাতে সে চুরির অভ্যাস বজায় রাখতে পারে তার জন্য বাড়ির এখানে সেখানে জিনিসপত্র ফেলে রাখা হতো। তারপর তার ঘর থেকে একসময় গোপনে সেগুলি উদ্ধার করেও আনা হতো। বনমালী অবাক হয়ে বলল, আপনাকে কয়েদ করেছে, এত বড় সাহস পুলিশের হয় কি করে? মাধব ম্লান মুখে বলেন, সে অনেক কথা, সেসব না তোলাই ভালো। তুমি কেমন আছো বলো? বনমালী দুঃখ করে বলল, হেতমগড় ভেসে যাওয়ার পর আর কাজকর্ম জোটেনি, চেয়ে চিনতে দিন কাটে। গাছপালা ছাড়া থাকতে পারি না বলে বনে জঙ্গলে ঘুরে বেড়াই। আর কিছু লোক চুরিবিদ্যে শিখতে আমার কাছে আসে, তাদেরই শেখাই। কিন্তু আজকালকার ছ্যাঁচড়া চোরগুলো এত লোভী যে বিদ্যেটা ভালো করে না শিখেই হামলে চুরি করতে যায়, আর ধরা পড়ে বেইজ্জত হয়। এই দেখুন না, এই 3টে সাংঘাতকে বিদ্যেটা সবে শেখাতে শুরু করেছিলাম, তা বাবুদের তর সইল না। ভালো করে না শিখেই থানার পুকুর থেকে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে একসা। নিজেরা তো ধরা পড়লেই আবার পিঠ বাঁচাতে আমার নাম পুলিশকে বলে দিল। তাই কপালের ফেরে জেলখানায় বসে আছি। কিন্তু ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। হাজতে আটক না থাকলে আপনার সঙ্গে দেখাই হতো না। মাধব বনমালীকে বহুকাল বাদে দেখে খুশি হলেন। একসময় বনমালীর কোলে পিঠে চড়েই মানুষ হয়েছেন। বললেন, কথাটা খুব খাঁটি, তবে কিনা হাজতে আসা বা থাকাটা আমার তেমন পছন্দ নয় হে বনমালী। বনমালী এক গাল হেসে বলল, আপনাকে বেশিক্ষণ হাজতে থাকতে হবে না কর্তা, সে ভার আমার ওপর ছেড়ে দিন। তারপর একটা রোগা পাতলা চেহারার স্যাঙাতের দিকে চেয়ে বনমালী হুকুম দিল, বিষ্টু ওঠো। বিষ্টুকে এতক্ষণ ভালো করে লক্ষ্য করেননি মাধব, এবার করলেন এবং একটু অবাক হয়ে গেলেন। বিষ্টুর হাবভাবের মধ্যে বেশ একটা মাদুরে ভাবভঙ্গি আছে। দাঁড়ানোর সময় একটু কুঁজো হয়ে থাকে, লম্বা রোগা হাত দুখানা সামনের দিকে ঝুল খায়। মাঝে মাঝে বাঁদরের মতো গা চুলকোনোর স্বভাবও তার আছে। হুকুম পেয়ে সে হাজত ঘরের একটা কোণে গিয়ে সমকোণ 2 দেয়ালের খাঁজে দাঁড়ালো। তারপর গুরু বনমালীর দিকে ফিরে একটা নমস্কার জানিয়ে দুদিকে দেয়ালে হাত আর পা চেপে টিকটিকির মতো উপরে উঠে যেতে লাগলো। দৃশ্যটা দেখে মাধব হাঁ। ঘটোৎকচেরও যে এমন এলেম নেই। অনেক ওপরে ছাদের কাছ বরাবর একটা গরাদ লাগানো ঘুলঘুলি আছে, তা দিয়ে বাইরে সদর রাস্তা পর্যন্ত দেখা যায়। বিষ্টু ওপরে উঠে সেই ঘুলঘুলি দিয়ে ভালো করে বাইরেটা দেখে নিল। তারপর অনেকক্ষণ ধরে কি যেন শোনবার চেষ্টা করলো। নাক বাড়িয়ে বাতাসটা বোধহয় শুকলো একটু। বনমালী মাধবের দিকে চেয়ে বলল, এ তেমন কোনো কেরদানি নয় কর্তা, এ হলো টিকটিকি বিদ্যা। ওস্তাদের ওপর ভক্তি আর বিদ্যে শেখার হাউস থাকলে এসবে শেখা তেমন কোনো শক্ত কাজ নয়। মাধব জবাব দিতে পারলেন না। বিষ্টু খানিকক্ষণ ওপরে থেকে আবার নেমে এলো, বলল, সিপাহীরা বেশি নেই, রাস্তাঘাট খুব থমথম করছে, তার মানে আজকের খেলায় লাতনপুর জিততে পারেনি। আর একটা খুব অবাক কাণ্ড দেখলাম, ঘুলঘুলির ওপাশে একটা কাঁঠাল গাছের ডালে মস্ত একটা বানর বসে আছে, তার কোলে একটা ফুটবল। আমাকে ঘুলঘুলি দিয়ে দেখতে পেয়ে হুপ হুপ করে কি যেন বলল, ভাষাটা ঠিক বুঝলাম না।
মাধব হেসে বললেন, জাত ভাই বলে বাঁদরটা তোমাকে চিনতে পেরেছে, যে চেষ্টা করলে ভাষাটা আয়ত্ত করা তেমন শক্ত হবে না তোমার। বাঁদরের আর সব কিছু শিখতে তো বাকি রাখুনি বাপু, ভাষাটা আর অত কঠিন হবে? বলতে বলতেই মাধববাবু একটা কি খেয়াল হয়, তিনি একটু থেমে চেঁচিয়ে ওঠেন, বাঁদরটা কি খুব বড়? বড়ই, বিষ্টু জবাব দেয়। ঘটত নয় তো? মাধববাবু চিন্তিত মুখে আপন মনে বলতে লাগলেন, কোলে ফুটবল দেখলে? ব্যাপারটা খুব ঘোরালো ঠেকছে তো। শহরটাই বা থমথম করবে কেন? লাতনপুর হাফ টাইমের আগেই 3 গোল দিয়েছে, দেখে এসেছি। হাফ টাইমের পর আরও 3টে দেওয়া তাদের কাছে শক্ত নয় মোটেই। ঠিক এই সময়ে রাস্তা দিয়ে বিরাট শোরগোল তুলে একটা মিছিল এলো। ভবতারিণী স্মৃতি সেই জিতল কি? হেতমকর আবার কি? হেরে হয়রান হলো কে? লাতনপুর আবার কে? বিড় করে মাধববাবু বললেন, আশ্চর্য, পরামর্শ, পৃথিবীর অষ্টম আশ্চর্য। বনমালী তার স্যাঙ্গারদের নিয়ে ঘরের এক কোণে গিয়ে ফিস ফিস করে কি পরামর্শ দিচ্ছিল। মাধব মাথায় হাত দিয়ে বসে হাজারো কথা ভাবছিলেন। ভবতারিণী স্মৃতিশীল, বাঁধানো দাঁত, হিতমগড়ের হারানো মোহর, ঘটোৎকচের কোলে ফুটবল, ভাবতে ভাবতে মাথা ঝিমঝিম করায় একটু ঘুমিয়েও পড়েছিলেন। হঠাৎ লোহার গেট খোলবার শব্দ হলো। ঘরে এসে দাঁড়ালেন থানার নতুন দারোগা নবতারণ ঘোষ। 6 ফুট লম্বা, বিভীষণ চেহারা, দুটো চোখ আলুর মতো গোল আর টর্চ বাতির মতো জলজলে। হাত দুটো দেখলে মনে হবে ওই 2 হাতে একটা মোষের মাথা তার ধর থেকে ছিঁড়ে ফেলতে পারেন। দারোগা হিসেবে নবতারণের সাংঘাতিক নাম ডাক। নবতারণ মাধবের দিকে চেয়ে বললেন, আপনার অপরাধ খুবই গুরুতর। পাবলিক প্লেসে আপনি মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন, সুতরাং কঠিন শাস্তির জন্য তৈরি হন। মাধববাবু বরাবরই পুলিশের ভয়ে আধমরা। দুনিয়ায় আর কোনো কিছুকে গ্রাহ্য না করলেও কেবল এই পুলিশই তাকে কাবু করে রেখেছে। পুলিশ দেখলে তার রাতে ঘুম হয় না, খাওয়া কমে যায়, পেটের মধ্যে অনবরত গুড়গুড় করতে থাকে। এখনও করছিল, তাই তিনি ভ্যাবাচাকা মুখে নবতারণের দিকে চেয়েছিলেন। নবতারণ বনমালীর দিকে চেয়ে বললেন, তোমার হিস্ট্রিও আমি সব জানি। এ অঞ্চলের যত চোর ডাকাত আর বদমাস সব তোমার কাছে ট্রেনিং নেয়। ট্রেনার হিসেবে তুমি খুবই উঁচু দরের, সন্দেহ নেই, কিন্তু আমিও অতি উঁচু দরের দারোগা, এটা ভুলে যেও না। তুমি হাজত থেকে ইচ্ছা করলেই পালাতে পারো, তাও আমি জানি। সেই জন্য আমি বিশেষ ব্যবস্থা করে রেখেছি। সদর থেকে 4টে বাঘা কুকুর আনা হয়েছে, তারা দিনরাত থানা পাহারা দেবে। ভালো ট্রেনিং পাওয়া 2 ডজন স্পেশাল সেপাইও আনা হয়েছে তোমাদের উপর 24 ঘন্টা নজর রাখার জন্য। তাছাড়া আমি তো আছি। লোকে বলে আমার নাকি 10 জোড়া চোখ, 10টা হাত আর 10টা মগজ, কাজেই খুব সাবধান। এই বলে নবতারণ চলে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। বনমালী কাঁচুমাচু মুখ করে বলল, কর্তা, ব্যাপারটা খুব সুবিধের ঠেকছে না। কাল অবধি নবতারণ এ থানায় ছিল না, আজই বদলি হয়ে এসে কাজ হাতে নিয়েছে। ওর মতো ঘুঘু লোক আর নেই। মাধব নেতিয়ে বসেছিলেন, বললেন, তাহলে কি হবে? এখন তো চুপচাপ থাকুন, দেখা যাক। বাইরে এমন সময় গোটা 4 কুকুরের গম্ভীর গর্জন শোনা গেল। হাঁকটা কি বোঝা যায় এটা যেমন তেমন কুকুর নয়। ছেলের সামনে দিয়ে কয়েকজন বিকটাকার লোক ঘোরাফেরা করে গেল। তাদের ছুরির মতো ধারালো চোখ, মুখ গম্ভীর। দেখে শুনে মাধব আরও ঘাবড়ে গেলেন। এদিকে পল্টন পড়েছে মহা ফ্যাসাদে।
ফুটবলের মাঠে যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিল তখনই ঘটোৎকচ এক ফাঁকে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। লাতনপুরের গেম স্যার জয় পতাকাবাবু একটা ফুটবল হাতে নিয়ে গম্ভীরভাবে দাঁড়িয়েছিলেন। ঘটোৎকচ শুট করে বলটা হাতিয়ে নিয়েই দৌড়। তাতে পল্টন খুশি হয়েছিল, ফালতু একটা ফুটবল পেয়ে যাওয়ায় তার তরুণ সংঘের বেশ সুবিধেই হবে। কিন্তু মুশকিল হলো ঘটোৎকচ কিছুতেই বলটা হাতছাড়া করতে নারাজ। মদনমোহন বাড়ির আমবাগানে ঢুকে দুজন যখন গা ঢাকা দিয়েছিল তখন পল্টন অনেক তোতাই পাতাই করেছে, কিন্তু নতুন জিনিস হাতে পেয়ে ঘটোৎকচ তাকে বেশি পাত্তা দিতে চায়নি। যাই হোক, কাদামামাকে থানায় নিয়ে গেছে, সুতরাং ফুটবল নিয়ে মাথা ঘামানোর সময় পল্টনের তখন নেই। সুতরাং সে ফুটবল সহই ঘটোৎকচকে নিয়ে আঁশফলের জঙ্গলের ভিতর দিয়ে থানামুখো রওনা দিল। কাদামামাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে কিভাবে রেখেছে সেটা জানা দরকার, তাই সে ঘটোৎকচকে যতদূর সম্ভব আকারে ইঙ্গিতে ব্যাপারটা বুঝিয়ে ছেড়ে দিল। ফুটবল বগলে নিয়েই ঘটোৎকচ থানার কাজ বরাবর একটা কদম গাছে উঠে একটা ডাল ধরে ঝুল খেয়ে মস্ত উঁচু দেওয়ালের উপর নামলো। তারপর সেখান থেকে এক লাফে উঠল একটা কাঁঠাল গাছে। সেখানে ফুটবল কোলে করে বসে রইল আপন মনে। কোথায় কাদামামার খবর নেবে তা নয়, কেবল কোলের ফুটবলটা ছুঁড়ে দিয়ে ধরে, ঘুরিয়ে ফিরিয়ে দেখে, শোঁকে। পল্টন অনেক শিস টিস দিয়ে ইশারা করলো, কোনো কাজ হলো না তাতে। এদিকে সন্ধে হয়ে আসছে। দিনের আলো থাকতে থাকতে বাড়িতে না ঢুকলে বাবা আস্ত রাখবেন না। বাড়ির নিয়ম কানুন ভারী কঠিন। পল্টন বাইরে থেকেই দেখলো থানার পুলিশের গাড়ি থেকে চারটে ভীষণ চেহারার কুকুর নামানো হলো। অনেক নতুন সেপাইও এলো আর একটা গাড়িতে। খুব ভয়ে ভয়ে পল্টন গিয়ে থানার ফটকে এক পাহারাওয়ালাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে দারোগা সাহেব? পাহারাওয়ালা দারোগা সাহেব সম্বোধনে খুশি হয়ে বলল, বহু বড়া বড়া চাট্টো খুনি ডাকু পকড়া গয়া। কাদামামার জন্য দুশ্চিন্তা আর ঘটোৎকচের মুন্ডুপাত করতে করতে পল্টন বাড়ি ফিরে গেল। মাধব পুলিশের হাতে ধরা পড়েছেন শুনে বাড়িতে হুলস্থুল পড়ে গেল। অক্ষয় খাজাঞ্চি বলল, আমি আগেই জানতাম মাধববাবু একজন ছদ্মবেশী দাগি আসামি, এ বাড়ির কুটুম সেজে গা ঢাকা দিয়ে আছেন। তায়েবজি একবার মিলিটারিতে ঢুকতে গিয়েছিল, কিন্তু পারেনি। মিলিটারির ওপর তার দারুণ শ্রদ্ধা। হর বখত তারা বন্দুক কামান চালায়, কিন্তু এ বাড়ির লোক তায়েবজিকে একটা বন্দুকও দেয়নি। বন্দুক ছাড়া দারোয়ানের কোনো ইজ্জত থাকে? তায়েবজি গোঁফ চুমড়ে বলে, ও বাত ঠিক নেই, আসলে মাধববাবু মিলিটারির আদমি, ডিউটিতে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছিলেন, তাই ধরা পড়ে গেছেন। মিলিটারি ছাড়া আর কেউ দুটো বন্দুক রাখে? হাঁড়ির মা অবশ্য ঠোঁট উল্টে বললেও, ও মামলা টিকবে না, বন্দুকে গুলিই ছিল না যে। পল্টনের মা খবর শুনে কাঁদতে বসলেন। বড়বাবু বারান্দায় দ্রুত পায়ে পায়চারি করতে লাগলেন। এ বাড়ির লোকে পুলিশে ধরেছে জেনে পল্টনের বাড়ির মাস্টার মশাই পড়াতে এসে এমন ভয় খেয়ে গেলেন যে একা বাড়ি ফিরতে সাহস পেলেন না। শেষ পর্যন্ত বাড়ির এক চাকর হ্যারিকেন ধরে তাকে পৌঁছে দিয়ে এলো। অনেক রাত পর্যন্ত বাড়ির লোকের ঘুম নেই, খাওয়া নেই, কেবল নানা রকম সলা পরামর্শ চলতে লাগলো। পাড়া প্রতিবেশীরাও দলে দলে এসে ভিড় জমালো। পল্টন গিয়ে ঘন ঘন দেখে আসছে ঘটোৎকচ ফিরে এসেছে কিনা, কিন্তু অনেক রাত পর্যন্ত তার টিকিয়ে হদিশ পাওয়া গেল না। ঘটোৎকচের অবশ্য ফেরার উপায়ও ছিল না। হলো কি, ঘটোৎকচ তো ফুটবল কোলে নিয়ে মহা উৎসাহে গাছের ডালে বসে বসে লেজ দোলাচ্ছে। এদিকে চারটে বিভীষণ কুকুর থানায় ঢুকে ছাড়া পেয়েই বন বন করে চারিদিকটা দেখে নিয়েছে। হঠাৎ চারজনই কাঁঠাল গাছের তলায় জড়ো হয়ে ঊর্ধ্বমুখে প্রবল ঘ্যাঁ ঘ্যাঁ আওয়াজ করে চেঁচাতে লাগলো।
সেই চিৎকারে থানায় যত সেপাই সেখানে এসে জুটল। ব্যাপারটা অদ্ভুত। গাছের ডালে একটা মস্ত বাঁদর বসে আছে, তার কোলে একটা ফুটবল। জয় পতাকা বাবুর হাত থেকে বল ছিনতাই হওয়ার ঘটনা পুলিশ জানে। সেই হারানো বল এত সহজে ফেরত পাওয়া যাবে তা তারা স্বপ্নেও ভাবেনি। এখন কাজ হলো বাঁদরের হাত থেকে বলটা উদ্ধার করা। নবতারণবাবু শুনেছিলেন বিলেতে একটা টুপিওয়ালা টুপি পাশে রেখে গাছতলায় ঘুমোবার জন্য গাছের বাঁদরেরা তার সব টুপি নিয়ে গাছে উঠে যায়। টুপিওয়ালা ঘুম থেকে উঠে দেখে বাঁদরেরা তার সব টুপি মাথায় পরে গাছের ডালে ঠ্যাং দুলিয়ে বসে আছে। কিছুতেই সেই টুপি বাঁদরের হাত থেকে উদ্ধার করতে না পেরে টুপিওয়ালা রাগ করে নিজের মাথার টুপি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। অমনি বাঁদরেরাও যে যার মাথার টুপি খুলে দুপদাপ মাটিতে ছুঁড়ে ফেলে দিল। নবতারণবাবু সেই কৌশলটা খাটালেন। হাতের কাছে বল ছিল না, তাই তিনি বলের অভাবে প্রথমে নিজের গোল টুপিটা মাটিতে আছড়ে ফেললেন। কাজ না হওয়ায় পিস্তলটা ছুঁড়ে দিলেন। নস্যির ডিবে মাটিতে আছড়ালেন। কোনোটাতেই কাজ না হওয়ায় একজন সিপাহীকে হুকুম করলেন, বাজার থেকে এক কাঁদি পাকা মর্তমান কলা নিয়ে এসো। কলা এলো, গাছের তলায় রাখাও হলো, কিন্তু ঘটোৎকচ সেদিকে ভ্রুক্ষেপও করল না। আপন মনে সে গাছের ডালে বসে বলটা একবার ছুঁড়ছে লুটছে, নিচের দিকে চেয়ে মুখ ভেঙাচ্ছে, গা চুল করছে, নিজের পেটে ডুগডুগি বাজাচ্ছে। সুবিধে হচ্ছে না দেখে সেপাইরা গুলি চালানোর হুকুম চাইল। নবতারণের একটা হাবাগোবা ছেলে আছে, তার নাম শঙ্কাহরণ। সারাদিন কেবল খাই আর নানান বায়না, বুদ্ধিশুদ্ধি খুবই কম। তার উপর ঠাকুমা আর দাদুর আদরে আরও জলঘট হয়ে যাচ্ছে দিনকে দিন। নবতারণ ভাবছিলেন বাঁদরটা নিয়ে শঙ্কাহরণকে পুষতে দিলে কেমন হয়। শঙ্কাহরণের সঙ্গে পাড়া ও স্কুলের ছেলেরা মিশতে চায় না, বরং খেপিয়ে মারে। বোকা আর অলস প্রকৃতির হলে যা হয় আর কি। তাই বুদ্ধিমান বাঁদরটার সঙ্গে মেলামেশি করলে শঙ্কাহরণের মগজ কিছুটা ধারালো হতে পারে। তাই নবতারণ বললেন, গুলি নয়, গ্রেপ্তার। এখন তোরা যে যার কাজে যা, কুকুরগুলোকে পাহারায় রেখে যাস, যেন বাঁদরটা পালাতে না পারে। তো তাই হলো। 4টে কুকুর গাছতলায় খাপ পেতে বসে রইল পাহারায়। সেপাহীরা রোদে গেল। এদিকে নবতারণ থানার চার্জ নেওয়ায় হাজতের মধ্যে ভারী হতাশ হয়ে বসে আছেন মাধববাবু। জীবনের আশা ছেড়েই দিয়েছেন বলা যায়। বনমালী তার হাঁটুতে হাত বুলিয়ে দিতে দিতে বলছে, অত হাল ছেড়ে দেবেন না কর্তা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। মাধববাবু ধরা গলায় বললেন, শুনেছি পুলিশে ধরলে সোজা ছাড়ে না, খুব মারে, খেতে দেয় না, কুটকুটে কম্বলের বিছানায় শুতে দেয়। অত কষ্ট করার অভ্যাস আমার নেই যে, তাছাড়া যদি যাবজ্জীবন মেয়াদ বা ফাঁসির হুকুম হয় তখন। কথা শুনে বনমালীর স্যাঙাতরা হি হি করে হাসছে। বনমালী তাদের একটা পেল্লায় ধমক দিয়ে বলল, আসপর্দা কম নয়, হেতমগড়ের মেজকর্তার সামনে হাসাহাসি। ভয় খেয়ে স্যাঙাতরা চোর চোর মুখ করে বসে রইল। তখন বনমালী বলল, মেজকর্তার মন ভালো রাখতে হবে। ওরে তোরা যে যার ওস্তাদি দেখা, নাচ গান দিয়েই শুরু হোক। সঙ্গে সঙ্গে স্যাঙাতদের একজন নাক দিয়ে নিখুঁত আড়মাসির আওয়াজ ছাড়তে লাগলো, আর একজন গাল ফুলিয়ে ফোলানো গালে চাঁটি মেরে তবলার আওয়াজ করতে লাগলো। তৃতীয়জন রায় বেঁচে নাচ জুড়ে দিল। বনমালী নিজে গান গাইতে লাগলো। খুবই জমে গেল ব্যাপারটা। মাধব হাঁ হয়ে দেখতে লাগলেন। নাচ গান শেষ হলে বনমালীর স্যাঙাতরা নানা রকম খেলা দেখালো। স্যাঙাতদের একজন হুবহু নবতারণ আর মাধব চৌধুরীর গলা নকল করে কথা বলে গেল। তারপর নানা জীবজন্তুর ডাক শোনালো, আর একজন দেখালো জিনিসপত্র হাওয়া করে দেওয়ার কায়দা। পয়সা থেকে শুরু করে
চাবি, কলম ইত্যাদি যা হাতের কাছে পাওয়া গেল তা নিয়ে সে শূন্যে ছুঁড়ে দেয়, আর সেগুলো যেন পলকে হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিশে যায়। এত সাফ হাত মাধব কোনো ম্যাজিশিয়ানের দেখেনি। সবশেষে টিকটিকি বিদ্যে জানা বিষ্টু মাধবকে তাজ্জব বানিয়ে দিল। সে গিয়ে গড়াদের সরু ফোকরের মধ্যে নিজের শরীরকে কাত করে ঢুকিয়ে একটা চাড়ি মেরে মুহূর্তের মধ্যে বাইরে বেরিয়ে গেল। তারপর একটু ঘোরাফেরা করে আবার একই কায়দায় ভিতরে ঢুকে এলো। মাধব বললেন, তা তুমি বাপু ইচ্ছে করলেই তো এখান থেকে কেটে পড়তে পারো। বনমালী হেসে বলে, তা পারে, তবে আমাদের ফেলে যাবে না। তাছাড়া আলোর পকা বেরোলে সেপাইরা দরম করে গুলি চালাতে পারে। মাধবের মন অনেকটা ভালো হয়ে গিয়েছিল। তিনি যে গুণী মানুষের সঙ্গে আছেন তা বুঝতে পেরে খুব বেশি ভয়ও আর পাচ্ছিলেন না। কিন্তু আর একটা সমস্যা দেখা দিয়েছে, তার খুব খিদে পেয়েছে। তাই আমতা আমতা করে বললেন, হ্যাঁ হে বনমালী, শুনেছিলাম হাজতে খেতে টেতে দেয়, লোভসি না কি যেন, তাই এরা দিচ্ছে না কেন? রাতও তো কম হয়নি, ধারে কাছে কোনো সেপাইকেও তো দেখা যাচ্ছে না। কথাটা ঠিক, হাজতের সামনে অনেকক্ষণ কোনো সেপাই রোদ দেয়নি, কেউ খোঁজ খবরও করেনি, খাবার দাবার দেওয়ার কথাও বুঝি ভুলে গেছে। বনমালীর ইঙ্গিতে বিষ্টু আবার গিয়ে চারিদিক দেখে শুনে শরীরটাকে চারটা করে গড়াদের ফাঁকে গলে গেল। কিছুক্ষণ বাদে হাঁপাতে হাঁপাতে ফিরে এসে সে বলল, দারুণ খবর আছে। সেই বাঁদরটার সঙ্গে থানার কুকুররা মাঠে ফুটবল খেলছে, খুব জমে গেছে খেলা। সেপাইরা সব ডিউটি ফেলে রেখে মৌজ করে খেলা দেখছে। জয়কালী বলে লাফিয়ে উঠে বনমালী। মাধবকে তাড়া দিয়ে বলে, উঠে পড়ুন, এমন সুযোগ আর হবে না। বনমালী টপ করে তার কানে গোঁজা বিড়িটা এনে তার ভিতর থেকে ছোট্ট একটা উকোর মতো জিনিস বের করলো। গড়াদের তালায় সেটা ছোঁয়াতে না ছোঁয়াতেই দরজার চিচিং ফাঁক। সামনে একটা দরদালানের মতো। পাঁচজনে চুপিসারে সামনের দিকে এগিয়ে দেখল। সেদিকে নবতারণের অফিস ঘরে নবতারণ জাঁকিয়ে বসে আছে। দরজায় তটস্থ বন্দুকধারী সেপাই। সুতরাং পালানোর পথ নেই। পিছন দিকে এসে দেখে সেদিকে বিপদ। সামনেই একটু খোলা মাঠ, সেখানে ইলেকট্রিকের আলোয় ঘটোৎকচ আর চারটে কুকুরের মধ্যে দারুণ বল খেলা চলছে। ঘটোৎকচ বল ছুঁড়ে দেয়, চারটে কুকুর বলের পিছনে দৌড়ায়। বল ধরে ঠেলতে ঠেলতে এনে তারা আবার ঘটোৎকচের কাছে হাজির করে। তাদের হাব ভাব চাকর বাকরের মতো। ঘটোৎকচ বসে আছে একটা গাছের গুঁড়ির উঁচু মতো জায়গায়, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে। তার ভাবভঙ্গি রাজা বাদশার মতো। একটা কুকুর বেয়াদবি করে তার হাঁটুতে একটু মুখ ঘষে দেওয়ায় সে তার কান মলে দিল। আর একটা কুকুরের মাথায় হাত দিয়ে আদর করলো একটু, ফলে আর দুটো হিংসে ঘেউ ঘেউ করে ওঠে। ঘটোৎকচ তাদের একটা ধমক মারল হুপ করে। ভয়ে তারা লেজ নামিয়ে ফেলল। কতক্ষণ খেলা চলতো বলা যায় না, কিন্তু এই সময়ে মাধববাবু ঘটোৎকচের কাণ্ড কারখানা দেখতে দরদালান থেকে মুখটা একটু বেশি বাড়িয়ে দিয়েছিলেন। আর ঘটোৎকচও হঠাৎ মাধববাবুকে দেখতে পেয়ে হুপ হুপ বলে আনন্দের ডাক ছেড়ে তিনটে বড় বড় ডিং মেরে কুকুর এবং সেপাইদের মাথার উপর দিয়ে প্রায় উড়ে এসে মাধববাবুর গা বেয়ে উঠে গলা জড়িয়ে কুঁইমুই করে আদর জানাতে লাগলো। সকালবেলার রাগ মাধববাবুর অনেক আগেই জল হয়ে গেছে। তার উপরে এই দুঃসময়ে ঘটোৎকচের চেনা মুখখানা দেখে মাধববাবুরও আর স্থানকালের জ্ঞান রইল না। ওরে আমার ঘটুরে বলে তিনি ঘটোৎকচের গায়ে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। বনমালী পিছন থেকে একটা খোঁচা দিয়ে বলল, কথা বিপদ। বিপদ বলে বিপদ। চোখের পলকে এক গাদা সেপাই ঘিরে ফেললো তাদের। কারো হাতে বন্দুক, কারো লাঠি। কুকুরগুলো ঊর্ধ্বমুখ হয়ে খাপ পেতে বসে আছে, হুকুম পেলেই লাফিয়ে পড়বে। অর্থাৎ মাধববাবুর আর কিছু করার নেই, সবাই ধরা পড়ে গেছেন। মাধববাবু দুঃখের সঙ্গে ঘটোৎকচকে কাঁধ থেকে নামিয়ে বললেন, প্ল্যানটা কেঁচে গেল দেখছি।
হেড কনস্টেবল মস্ত গোঁফ চুমড়ে সামনে এসে মাধববাবুকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলল, এ বাঁদরটা আপনার? মাধববাবু ভয়ে ভয়ে বললেন, অনেকটা আমারই। বাঁদরটাকে আমরা ছেড়ে দিতে পারি না। এর এগেনস্টে একটা ফুটবল চুরির কেস আছে। আজ রাতে একে হাজতেই রাখা হবে। আপনারা বাড়ি চলে যান, কাল সকালে এসে খোঁজ নেবেন। এই বলে হেড কনস্টেবল তাদের নিয়ে গিয়ে পিছনের ফটক খুলে রাস্তায় বের করে দিল। বলল, এরপর থেকে নিজের বাঁদরকে ভালো করে বেঁধে রাখবেন। যে আজ্ঞে বলে মাধববাবু খুব অমায়িকভাবে হাসলেন। হেড কনস্টেবল ফটক বন্ধ করে দিয়ে অন্য সিপাহীদের হাঁক দিয়ে বলল, বাঁদরটাকে আলাদা সেলে ভরে দে। আর দেখ তো ওই 5টা বদমাস কয়েদি কোনো বদ মতলব ভাবছে কিনা। ততক্ষণে 5 কয়েদি চোঁচা দৌড়ে পগার পার হয়েছে। পাতুগড়ে আমবাগানের অন্ধকারে ঢুকে হাঁপ ছেড়ে বনমালী হেসে বলল, বাঁচা গেল। মাধববাবু তেমন খুশি নন। ঘটোৎকচের জন্য মনটা খারাপ। বললেন, আমাদের জন্যই বেচারা ধরা পড়ে গেল, নইলে ঠিক পালাতে পারত। কেউ তার কথায় জবাব করল না। সবাই হাঁপাচ্ছে। তাছাড়া বিপদ এখনো তো কাটেনি। দৌড়তে দৌড়তে থানা থেকে খানিক দূর আসতে না আসতেই পাগলা ঘন্টির শব্দ শোনা গেছে। খুব একটা হইচই আর হুড়োহুড়ি শব্দ পাওয়া যাচ্ছিল পিছনে। পাতুগড়ের আমবাগান বিখ্যাত জায়গা। এখানে 100-150 বছরের পুরনো বিস্তর বড় বড় আম গাছ আছে এবং সেগুলো এখনো মাঝে মাঝে ফল দেয়। তাছাড়া বড়বাবু কলমের বাগানও করেছেন। বিশাল 100 বিঘার মতো বাগানটার পুরোটাই নানা ঝোপঝাড়ে ঘেরা। আম চুরি ঠেকানোর জন্য বিভিন্ন গাছে মাচা বাঁধা আছে। মাচায় ফলনের সময় লোকজন থাকে। আগে বড়বাবুর বাবা ঠাকুরদা নিজেরাই আম পেড়ে বেচে দিতেন। বড়বাবু আর সে ঝামেলায় না গিয়ে প্রতি বছর বাগানটা বন্দোবস্তে দিয়ে দেন। বাগানে ঘোর অন্ধকার। ভুতুরে কুয়াশায় চারদিকটা ছেয়ে আছে। ভাঙা বাতাসার মতো একটু চাঁদও উঠেছে আবার। তাতে চারদিকটা আরও গা ছমছম হয়ে আছে। শীতকাল বলে আমবাগানে লোকজন নেই। মাধব ডাকলেন, বনমালী। আজ্ঞে। এখন কি হবে? কিছুক্ষণ ঘাপটি মেরে থাকতে হবে, তারপর কেটে যাক, তারপর যা হয় করা যাবে। এখানে পুলিশ আসবে না তো? বনমালী মাথা চুলকে বলে, তা আসবে। যত চোর ছ্যাঁচোর ডাকাত পুলিশের চোখে ধুলো দিতে এই আমবাগানই আসে। পুলিশও সেটা ভালোই জানে। মাধব ভয় খেয়ে বলেন, তাহলে আমার যে আবার পুলিশের ভয়টাই সবচেয়ে বেশি। বনমালী হেসে বলে, পুলিশ এলেই বাকি, এই আমবাগানের মতো এত ভালো চোর পুলিশ খেলার জায়গা আর কোথায় পাবেন? মাধব আবার ডাকলেন, বনমালী। আজ্ঞে। খিদে পায় যে। একটু চেপে থাকুন, ওধার থেকে টর্চ লাইটের আলো দেখা যাচ্ছে, পুলিশ এলো বোধ হয়। বনমালীর সাঙ্গাতরা ওস্তাদ লোক। পুলিশের গন্ধ পেয়েই টপাটপ এক একটা গাছে চড়ে অন্ধকারে গায়েব হয়ে গেল। বনমালী মাধবকে আর একটা গাছে ঠেলে তুলে দিয়ে বলল, একটু ঠাহর করে উঠে যান। এই গাছের মাথা খুব উঁচুতে নয়। আমি ধারে কাছেই আর একটা গাছে থাকবো। দেখবেন কর্তা, দয়া করে ডাকাডাকি করবেন না। বিপদে পড়লে লুকোচুরি খেলার টু দেওয়ার মতো আস্তে করে টু দেবেন। এই বলে বনমালীও হাওয়া হয়ে গেল। মাধব পুলিশের আতঙ্কে প্রাণ ভয়ে গাছে চড়তে লাগলেন। অনেককাল সব করা অভ্যাস নেই, তাই হাত পায়ের চামড়া ছড়ে গেল গাছের ঘষটা নিতে। চটি জোড়া খসে পড়েছিল পা থেকে, সেটা তোলা হলো না। অন্ধকারে ঠাওর করে করে মোটা মোটা ডাল বেয়ে খানিকটা উঠে মৃদু উত্তেজনায় একটা বাঁশ আর বাখারির মাচান পেয়ে গেলেন। বিশেষ মজবুত বলে মনে হলো না। উঠতেই খচমচ শব্দ করে দুলতে লাগলো। গত বর্ষার জলে দড়ির বাঁধনগুলো পচে গিয়ে থাকবে। মাচানে বসে প্রতি মুহূর্তে পড়ে যাওয়ার চিন্তা করতে করতে মাধববাবু একটু টু দিলেন।
কিন্তু দেখলেন ভয়ে আর তেষ্টায় গলা শুকিয়ে থাকায় শব্দ হলো না, শুধু ফু করে একটা হাওয়া বেরিয়ে গেল। চারদিকে কি হচ্ছে তা ঠিক বুঝতে পারছিলেন না মাধববাবু, কিন্তু লোকজনের সাড়া পাওয়া যাচ্ছে। কাছে পিঠে একটা জোরালো টর্চের আলো জ্বলে উঠে নিভে গেল। গোটা 3-4 কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল হঠাৎ। মাধববাবু সিটিয়ে বসে রইলেন। গাছের উপর শীত আরও বেশি, কনকনে ঠান্ডায় হাত পায়ে সার নেই, তার মধ্যে আবার টুপটাপ করে শিশিরের ফোঁটা গায়ে পড়ে ছ্যাঁক করে উঠছে। ঘোলাটে অন্ধকারে দেখা গেল না, কিন্তু কি একটা লম্বা মতো মাধববাবুর পায়ের পাতার ওপর দিয়ে সরাত করে সরে গেল। নিচে থেকে কে হাঁক দিল, বড় গাছগুলো ঘিরে ফেল। মাধববাবু এবার প্রাণপণের চেষ্টায় একটা টু দিলেন, সঙ্গে সঙ্গে খুব কাছ থেকেই কে যেন পাল্টা টু দিল। কিন্তু চারদিকে চেয়ে মাধববাবু কাউকে দেখতে পেলেন না। আবার টু দিলেন, আবার টু ফেরত এলো। তারপরেই একটা দীর্ঘশ্বাসের শব্দ, খুবই কাছে, প্রায় তার ঘাড়ের উপর শ্বাসটা পড়ল। মাধববাবু চাপা স্বরে বললেন, কে রে, বনমালী নাকি? সঙ্গে সঙ্গে জবাব এলো, না বনমালী নয়। তবে চিনবেন না, আমি হলাম নন্দকিশোর মুন্সি। মাধব লোকটাকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু এই আলো আঁধারিতে কিছু ভালো করে দেখাও যায় না। না দেখলেও একটা লোক কাছে আছে জেনে মাধব খুব ভরসা পেয়ে বললেন, ফেরারি নাকি? তাও ঠিক নয়। তবে সে অনেক উজ্জ্ব কথা, শুনলে ভয় পাবেন। পুলিশ ছাড়া আমি আর কিচ্ছুকে ভয় পাই না। লোকটা আর একটা দীর্ঘশ্বাস ছাড়ল, জবাব দিল না। মাধব জিজ্ঞেস করলেন, বড় শ্বাস ফেলছেন যে, দুঃখ টুক্ষ পেয়েছেন নাকি? দা দুঃখ আছে বই কি, বসে বসে ভাবি মানুষের মতো মিথ্যেবাদী দুনিয়ায় দুটো নেই। মাধব এই বিপদের মধ্যেও কথাটা নিয়ে ভাবলেন, ভেবে বললেন, সে কি, তবে কিনা দুনিয়ায় মানুষ ছাড়া আর তো কেউ কথা বলতে পারে না, তাই মিথ্যে কথা বলার প্রশ্ন ওঠে না। তা আপনি কোন মিথ্যে কথাটা নিয়ে ভাবছেন? নন্দকিশোর যেন একটু খিক খিক করে হাসলো, তারপর বলল, ছেলেবেলায় গল্প শুনতুম ভূতেরা নাকি ঘরে বসে লম্বা হাত বাড়িয়ে বাগান থেকে লেবু ছিঁড়ে আনতে পারে, তারা নাকি মাছ ভাজা খায়, তারা নাকি মানুষের ঘাড়ে ভর করে যাচ্ছে তাই কাণ্ড ঘটায়। মাধবের একটু গা ছমছম করলো, তবু সাহসে ভর করে বললেন, আমিও শুনেছি। দূর দূর, ডাহা মিথ্যে। ভূত হওয়ার পর আমি হাড়ে হাড়ে বুঝেছি ভূতেদের কোনো কানাকড়ি ক্ষমতাও নেই। বাতাসের মতো ফিনফিনে শরীর নিয়ে কিছু করা যায় মশাই? আপনি বলুন। এতকাল মাধবের ধারণা ছিল তিনি পুলিশ ছাড়া আর কাউকে ভয় পান না। এখন একেবারে কাঠ হয়ে বসে থেকে তিনি টের পেলেন দুনিয়ায় আরও বিস্তর ভয়ের ব্যাপার রয়ে গেছে। কাঁপা গলায় তিনি বললেন, দোহাই মশাই, আমাকে আর ভয় দেখাবেন না, আমি ভূতকেও ভীষণ ভয় পাই। নন্দকিশোর গম্ভীর হয়ে বলে, ভূতকে ভয় পায় মূর্খা, বললাম তো ভূতেদের কানাকড়ির ক্ষমতাও নেই। থাকলে এক্ষুনি ওই পুলিশগুলোকে ডেকে আপনাকে ধরিয়ে দিতে পারতাম, না হয়তো আপনাকে এই মাচান থেকে ঠেলে নিচে ফেলে দিতাম। মাধববাবু সভয়ে মাচার বাঁশ চেপে ধরে বললেন, ও সব কি কথা, ফেলে দিলে হাড়গোড় ভাঙবে যে। দৌড় মশাই। নন্দকিশোর ধমক দিয়ে বলে, বলছি না ফেলবার ইচ্ছে থাকলে ক্ষমতা নেই। কিন্তু যদি পুলিশকে ডাকেন? মাধব সন্দেহে কাঁটা হয়ে বললেন, ডাকবো কি, আমার গলার স্বর ওদের কানে যাবে বুঝি? আপনি যেমন, আমার কথা আমি নিজেও শুনতে পাই না। তবে আমি শুনছি কি করে? বিপদে পড়ে আপনার চোখ কান নাক ইন্দ্রিয় এবং স্নায়ু অত্যন্ত বেশি সজাগ হয়ে ওঠায় অনুভূতির ক্ষমতা খুব বেড়ে গেছে। আমার গলা স্বর বলে কিছু নেই, আপনি যা শুনতে পাচ্ছেন তা হলো একটা চিন্তার তরঙ্গ মাত্র। অন্য কোনো ভোঁতা লোক হলে কিছুই শুনতে পেত না। মাধববাবু এই দুঃসময়েও একটু খুশি হলেন।
তিনি তাহলে ভোঁতা লোক নন। গলা খাঁকড়ি দিয়ে বললেন, যথার্থই বলেছেন। নন্দকিশোরের আর একটা দীর্ঘশ্বাস পড়ে। সে বলে, এ বাগানে ফলনের সময় যত চৌকিদার পাহারায় থাকে, আমি তাদের সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কাজ হয়নি। যত চোর ডাকাত এসে এখানে গা ঢাকা দেয়, তাদেরও অনুভূতি বলে কিছু নেই। আজই প্রথম একটা চোরকে দেখলাম যে আমার কথা শুনতে পেল। চোর? নন্দকিশোর নির্বিকারভাবে বলে, চোর বললে যদি রাগ হয় তবে না হয় তস্করি বললাম, কিন্তু আপনার মতো ভীত লোক যে ডাকাত বা গুন্ডা হতে পারে না তা আমি দেখেই বুঝেছি। মাধববাবু একটু রেগে গিয়ে বললেন, আমি ওসব কিছু নই, আমি হচ্ছি হেতমগড়ের মেজকুমার। পুলিশ আমাকে বিনা দোষে ধরেছিল, আমি পালিয়ে এসেছি। নন্দকিশোরের খিক খিক গা জ্বালানো হাসি শোনা যায়। সে বলে, সে কথা পুলিশকে বলে দেখবেন বরং, ওই তারা এসে গেছে। মাধব নিচের দিকে চেয়ে কাঠ হয়ে যান। আবছা অন্ধকারে দেখতে পান গোটা দুই কুকুর গাছের তলায় ঘুরঘুর করে কি যেন শুকছে। তার চটি জোড়া নয় তো? এই সময়ে একটা জোরালো টর্চের আলো পড়ল গাছতলায়। নবতারণ বাজখাই গলায় বললেন, এই গাছে একটা বিটলে আছে, ওরে তোরা বন্দুক গুঁজিয়ে থাক, পুঁটিরা আমার ভজহরি গাছট। মাধববাবুর যখন সাংঘাতিক বিপদ, তখনও নন্দকিশোর পিছন থেকে বলল, আপনি দেখছি চোর হিসেবেও নিতান্তই কাঁচা, চটি জোড়া গাছতলায় ছেড়ে এসেছেন। হ্যাঁ, আর আমি ভাবছিলাম আপনি ভোঁতা লোক নন। মাধববাবু আর সহ্য করতে পারলেন না। জমিদারদের রক্ত এখনও তার গায়ে আছে। এই সেদিনও তার ঠাকুরদা রাগ হলে গাছে চড়ে বসে থাকতেন। তিনি না রেগেই গাছে চড়েছেন বটে, কিন্তু এখন গাছে চড়ার পর তার রাগটাও হলো। সারাদিন আজ নানা রকম হ্যাপা গেছে, তার উপর এখন বিপদের মুখে আবার ভূতের অপমান। মাধব গর্জন করে বললেন, চটি ছেড়ে আসবো না তো কি কোঁচর করে নিয়ে আসবো? জানেন, আমাদের বংশে কেউ কখনো নিজের চটি নিজে পড়েনি বা নিজে ছাড়েওনি। 22 জন চটি বর্দার ছিল আমাদের। বিশ্বাস হয়? আমার বাবার পা থেকে জুতো খোলার লোক ছিল না বলে তিনি শ্বশুরবাড়িতে এক রাত্রি জুতো পায়ে বিছানায় শুয়েছিলেন। তাহলে বুঝুন আমি কার ছেলে, কোন বংশের লোক। আমরা কখনো নিজেদের চটি নিজের হাতে ছুঁই না, তা জানেন? নন্দকিশোর মোলায়েম গলায় বলে, চটির কথাটাই আপনার খুব লেগেছে দেখছি। আমি কিন্তু আপনাকে চটি নিয়ে খোঁটা দিইনি। বলছিলাম, চুরি চামারি করতে গেলে অত লপেটা বাবু সেজে বেরোলে কি হয়? চুরি পরে কেউ চুরি করতে যায়? এ হচ্ছে অতিশয় কাঁচা তস্করের কাজ। মাধববাবু হুঙ্কার দিয়ে বললেন, ফের তস্কর বলে এক থাপ্পড় মেরে তোমার মুন্ডু ফুরিয়ে দেবো। নন্দকিশোর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, দাদারে, আর সেই সুখের দিন কি আর আছে? আমাকে থাপ্পড় মারা অত সহজ নয়। বটে বলে মাধববাবু গর্জন করে গড়াল চোখে চারদিক চেয়ে লোকটাকে খুঁজতে লাগলেন। এই তো আমি, এই যে একটু বাঁয়ে ঘেঁষে তাকালেই দেখতে পাবেন বলে নন্দকিশোর নিজের অবস্থানটা জানাতে থাকে মাধবকে। বাঁয়ে তাকিয়ে মাধব দেখেন গাছের ফোকর দিয়ে আসা এক মুহূর্ত জ্যোৎস্নায় বিঘতখানিক লম্বা তুলোর আঁশের মতো একটা জিনিস বাতাসে ভেসে বেড়াচ্ছে। ভাসতে ভাসতেই তিরিক করে লাফিয়ে মাধবের নাকের ডগায় এসে নাচতে নাচতে বলল, মারবে থাপ্পড়? মারো না দেখি। তা মাধব মারলেন। জীবনে কাউকে এত জোরে আর এত রাগের সঙ্গে থাপ্পড় মারেননি। সজোরে হাতটা বাতাস কেটে বাঁই করে ঘুরে এলো, আর সেই থাপ্পড়ের টানে মাধবও নিজেও ঘুরে গেলেন। এক পাক ঘুরলেন, দু পাক ঘুরলেন, তারপর ঘুরতে ঘুরতেই মাথান থেকে এরোপ্লেনের মতো ভেসে পড়লেন শূন্যে। দমাস করে বিড়ের একটা শব্দ। নবতারণের হাত থেকে টর্চটা ছিটকে গেল। কুকুর দুটো লেজ গুটিয়ে কেউ কেউ করে পালালো। পুটিরাম আর ভজহরি গাছের মাঝ বরাবর পর্যন্ত উঠে গিয়েছিল। হঠাৎ
আঁতকে ওঠায় তারাও হাত ফসকে নিচে পড়ল। গাছের তলায় অন্ধকারে সে এক হুলস্থুল কাণ্ড। গাছের উপর ঘুমন্ত পাখিরা ঘুম ভেঙে আতঙ্কে কা কা ক্যাঁচর ম্যাচর করতে লাগলো। নবতরণ মূর্ছা গিয়েছিলেন। 15-20 ফুট উঁচু থেকে 1.5-2 মণি জিনিস কারো ঘাড়ে পড়লে তার মূর্ছা যাওয়াটা কোনো কাপুরুষের লক্ষণ নয়। নবতরণ কাপুরুষও নন, তবে তার মতো শক্ত ধাতের মানুষ মূর্ছা যাওয়ায় সেপাইরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। ফলে অন্ধকারে কী যে ঘটে গেল তাদের নাকের ডগায় তা তারা ভালো করে ঠাউর পেল না। তবে সকলেই কাজ দেখাতে এদিক সেদিক পাকড়ো পাকড়ো বলে দৌড়াতে লাগলো। মিনিট 5-7 বাদেই অবশ্য নবতরণ চোখ খুললেন। তবে যে নবতরণ চোখ খুললেন তিনি আর আগের নবতরণ নন। এত কাহিল হয়ে পড়েছেন যে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। গায়ে গতরে প্রচণ্ড ব্যথা, চোখে সর্ষে ফুল দেখছেন। খানিক বাদে একটু ধাতস্থ হয়ে চারিদিকে চেয়ে দেখলেন, কেউ কোথাও নেই। নিজের মাথাটা 2 হাতে চেপে ধরে আরও কিছুক্ষণ বসে থেকে ঘোলাটে মগজটাকে সাফ করে নেওয়ার চেষ্টা করছিলেন নবতরণ। এমন সময় খুব কাছ থেকে কে যেন বলে উঠল, ছ্যাঁ ছ্যাঁ, এসব ননের পুতুলকে আজকাল দারোগার পোস্টে প্রমোশন দিচ্ছে নাকি? দারোগা ছিল বটে, আমাদের আমলে নিশি দারোগা। একটা আস্ত কাঁঠাল খেয়ে ফেলতো, গোটা খাসির মাংস হজম করতো, 7 ফুট লম্বা, 56 ইঞ্চি বুকের ছাতি, তিল দিয়ে পাথর ভাঙত। নবতরণের ঘোলাটে বুদ্ধি সাফ হয়ে গেল। গায়ের ব্যথা গেল উবে। অপমানের জ্বালায় এক লাফে উঠে হুঙ্কার ছাড়লেন, কার রে এত সাহস, সামনে দাঁড়িয়ে কথা বলছিস? ঠিক করে একটু হাসির শব্দ। কে যেন বলল, বেশি রোয়াবি দেখিও না, আমি কত বুদ্ধি খাটিয়ে চোরটাকে গাছ থেকে নিচে ফেললাম, আর তুমি তাকে কোলের মধ্যে পেয়েও ধরে রাখতে পারলে না। মাইনে নাও কোন লজ্জায়? নবতরণ খাপ থেকে রিভলভার বের করে বললেন, সাহস থাকে তো সামনে এসে কথা বল। সাহসের কথা আর বলো না, তুমি যা বীর পুরুষ তাতে চামচিকেও তোমাকে ভয় খাবে না। আমি সামনেই আছি, কি করবে করো না। নবতরণ মহিষের মতো শ্বাস ফেলে, দাঁতে দাঁত পিষে জাঁতার মতো শব্দ করে বললেন, কই তুই? এই যে, বলে বিঘৎখানেক লম্বা সাদাটে নন্দকিশোর মুন্সি একেবারে নবতরণের নাকের ডগায় নাচতে লাগলো, সঙ্গে খিক খিক করে হাসি। নবতরণ চাঁদের ঘোলাটে আলোয় নিজের নাকের ডগায় এই অশরীরীর কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেলেন প্রথমটায়। তারপর পিছু ফিরে দৌড়াতে দৌড়াতে চেঁচাতে লাগলেন, পুরিরাম, বাজরি, ভূত ভূত। কয়েক মিনিটের মধ্যে আমবাগান সাফ হয়ে গেল। এতক্ষণ শুনছিলেন হেতমগড়ের গুপ্তধনের প্রথম পর্ব। দ্বিতীয় গল্পটি খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আপনারা সহজেই দ্বিতীয় গল্পটি পেয়ে যাবেন এবং শুনতেও পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।